হ্যালো। আচ্ছা, কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। Yes, sir. Yes, sir. আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, মোটর শেখার জন্য আমাদের ফার্স্টে জানতে হবে যে আমরা যদি একটা নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে একটা তার রাখি এবং সেই তারকে যদি একটা ব্যাটারির সাথে মনে করো সংযুক্ত করলাম, তাহলে এটা হচ্ছে একটা পরিবাহী তার। 3D ভাবে দেখানো আছে। তো এই তারটাকে আমি একটা নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে রাখছি। তো এটা রাখলে আসলে কি হবে, এটা বলছিলাম যে এমনি নর্থ পোল আর সাউথ পোলের আচরণটা কিরকম, সেটা হচ্ছে এরকম যে আমি যদি একটা নর্মাল চুম্বকের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই তার নর্থ পোল সাউথ পোল থাকে। আর সব সময় নর্থ পোল থেকে চুম্বক বলরেখা বের হয়ে সাউথ পোলে প্রবেশ করে, এরকম বলরেখাগুলো বের হয়ে প্রবেশ করতো সাউথে। এইটাকে একটু চিন্তা করো। এইটাকে আমরা যেমন তারের ক্ষেত্রে দেখছিলাম যে তার যদি এরকম সোজা হয়, তার যদি সোজা হয় এবং তার মধ্যে যদি কারেন্ট যায়, তাহলে কারেন্ট গেলে চুম্বক বলরেখা কিভাবে বের করতাম, ওই ওয়েরেসের নিয়ম অনুসারে আমরা বের করে ফেলতাম। তো সেটা ছিল হচ্ছে এরকম, অর্থাৎ এরকম একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা চুম্বক বলরেখা পেতাম। তার মানে এই চুম্বকেরও বলরেখা আছে, আবার এই তারে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তারেরও বলরেখা আছে। তাহলে যখন আমি এই নর্থ পোল সাউথ পোলের মাঝখানে একটা তার রাখবো এবং তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করাবো, তাহলে তখন তাদের মধ্যে বিকর্ষণ বা আকর্ষণ যে কোনো একটা হতে পারে। তো কোনটা হয় সেটা হচ্ছে আমরা চেক করব। কি বললাম, নর্থ পোল সাউথ পোলের নিজস্ব চৌম্বক বলরেখা আছে, আবার একটা তারের মধ্য দিয়ে যখন এরকম কারেন্ট ফ্লো হয় তখনও তার চারপাশে চৌম্বক বলরেখা তৈরি হয়। তাহলে দুইটাই যেহেতু চৌম্বক, তারটাও এখন একটা চৌম্বক, আবার নর্থ পোল সাউথ পোলও চৌম্বক, তাহলে চৌম্বক চৌম্বক পরস্পরকে বিকর্ষণও করতে পারে আবার আকর্ষণও করতে পারে। তো এইখানে কোনটা হয় সেটা হচ্ছে আমাদের আগে জানতে হবে। যদি এটা আমরা জানতে পারি তাহলে মোটর একেবারে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এখানে কি হয় দেখো, এখানে নর্থ থেকে সাউথের দিকে চৌম্বক বলরেখা আসতেছে, এটা আমরা একটু আগে দেখলাম। তাহলে তারের মধ্যে কি হচ্ছে, তারে দেখতে পাচ্ছি কারেন্ট ফ্লো হচ্ছে, ধরো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তাহলে লেফট থেকে রাইটের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ পজিটিভ প্রান্ত এটা, ব্যাটারির পজিটিভ প্রান্ত এটা। তাহলে পজিটিভ থেকে কারেন্ট তৈরি হয়ে পুরা তারটা অতিক্রম করে আবার নেগেটিভের কাছে চলে আসবে। তাহলে আমি যদি এই প্রান্তটাকে লেফট চিন্তা করি, এটাকে যদি রাইট চিন্তা করি, তাহলে লেফট থেকে রাইটের দিকে তারের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই হচ্ছে তার ডিরেকশন আই। তাহলে কারেন্ট পেয়ে গেলাম, তারের মধ্যে কারেন্ট পাইলাম। তাহলে তারের মধ্যে তুমি কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা এখন জানো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে তারের চারপাশে কিভাবে চুম্বক বলরেখা তৈরি হচ্ছে সেটা বের করা। তাহলে তার হচ্ছে এভাবে আছে, তাহলে কারেন্ট যাচ্ছে বৃদ্ধাঙ্গুলি বরাবর। তাহলে বাকি যে চারটা আঙ্গুল, সেই চারটা আঙ্গুলকে ঘোরাও, তাহলে ঘোরালে কি হবে, এই ভিতর থেকে বলরেখা উৎপন্ন হয়ে বাইরের দিকে আসবে। তার মানে এটাকে তুমি এরকম চিন্তা করতে পারো।
তাহলে কি হইলো, নর্মালি দুটো চুম্বক রাখছিলাম নর্থ আর সাউথ, তাহলে নর্থ থেকে বলরেখা উৎপন্ন হয়ে সাউথে প্রবেশ করতেছিল। এই যে ডট ডট লাইন দেওয়া, এটা হচ্ছে এই দণ্ড চুম্বকের বলরেখা। আর এই তারটা এখানে পজিটিভ প্রান্ত, এখানে নেগেটিভ প্রান্ত, তাহলে পজিটিভ থেকে কারেন্ট উৎপন্ন হয়ে নেগেটিভের দিকে আসবে। তো এটাকে আমি ধরছি লেফট থেকে রাইটের দিকে, এই যে লেফট রাইট, তাহলে লেফট থেকে রাইটে কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে পজিটিভ দিকে এভাবে উৎপন্ন হলো, এটা এভাবে ঘুরে আবার ভিতরে প্রবেশ করবে। তাহলে এইভাবে যদি কারেন্ট যায় তাহলে আমরা চৌম্বক বলরেখা পাই এরকম একটা ডিরেকশনে, যে বক্র যে ডিরেকশনটা দিছে এই ডিরেকশনে। তো এটা পাইলাম, এখন কি হবে দেখো। তো এইটাকে যদি আমরা একটু অন্যভাবে আঁকি তাহলে দেখতে অনেকটা এরকম হয়। এই মনে করো তারটা বের হচ্ছে, তো এই হচ্ছে ডট ডট লাইন গুলো আমাদের দণ্ড চুম্বকের বলরেখা। আর এই যে সার্কেল গুলো আঁকতেছি এগুলো হচ্ছে আমার তারের বলরেখা। অর্থাৎ তুমি যদি এই ঘটনাটাকে এই সাইড থেকে দেখো তাহলে অনেকটা এরকম তোমার কাছে মনে হবে যে চুম্বকের নর্থ থেকে সাউথের দিকে ডট ডট লাইন অনুসারে এদের বলরেখা উৎপন্ন হয়েছে। আর এই যে বৃত্তাকার পথগুলো আঁকছি এগুলো হচ্ছে আমার তারের জন্য বলরেখা। তাহলে এখন দেখো, এখন এখানে কি হচ্ছে, এই অংশের কথাটা চিন্তা করো, এই যে ছোট্ট যে বৃত্তটা আছে এইটার কথা চিন্তা করো। এইটাই কি হচ্ছে, এইটার গঠনটা অনেকটা এরকম। আর এর চারপাশে যে নর্থ পোল সাউথ পোল আছে তাদের থেকে বলরেখা কি রকম উৎপন্ন হচ্ছে, এরকম। তাহলে দেখো, এই হচ্ছে আমার দণ্ড চুম্বকের নর্থ পোল। আবার এইখানে দেখো দুইটা বলরেখাই কিন্তু ডিরেকশন সেম, এই ডট ডট লাইনটাও এই ডিরেকশনে আছে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে মুখ করে আছে। আবার যে বৃত্তাকার পথের বলরেখা ওইটাও দেখো বাম থেকে ডানের দিকে মুখ করে আছে। তাহলে আমি চিন্তা করতে পারি এই অংশটা হচ্ছে এখন নর্থ, বৃত্তাকার যে অংশ এগুলার এই সাইডটা হচ্ছে নর্থ। তাহলে এটা নর্থ পেলাম। নিচের দিকে আসো, নিচে যেহেতু বলরেখাটা উল্টা দিকে ঘুরে আছে, তার ডিরেকশনটা যেহেতু উল্টা দিকে, তার মানে এটা হচ্ছে সাউথ। কি বলছে এইটুকে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আমি আরেকবার বলি, এখানে হচ্ছে আমি এই বৃত্তাকার বলরেখাটা আলাদা করে আনছি, আনার পর দেখলাম যে তার গঠনটা এরকম, সেইভাবে ঘুরতেছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘোরা। আর চারপাশে যে নর্থ পোল সাউথ পোল ছিল আমাদের দণ্ড চুম্বকের, তাদেরটা হচ্ছে এরকম ডট ডট লাইনেরটা, ওটা আমি যদিও ক্লিয়ারলি দেখাই নাই, ডট ডট লাইনেরটা হচ্ছে দণ্ড চুম্বকের, আর বৃত্তাকার পথেরটা হচ্ছে আমাদের তারের। এখন এই ডট ডট লাইন কিভাবে আসতেছিল, বাম সাইড থেকে উৎপন্ন হয়ে ডান সাইডে প্রবেশ করতেছিল। তাহলে বাম সাইড থেকে উৎপন্ন হলে আমরা কি বলছিলাম, ওটাকে নর্থ পোল। তাহলে এই সাইডটা হচ্ছে এই এন হচ্ছে দণ্ড চুম্বকের নর্থ পোল। এখন যেহেতু বৃত্তাকার পথে দেখো এই অংশে চুম্বক বলরেখাটাও বাম থেকে ডানের দিকে মুখ করে আছে, তাহলে এইটাও আরেকটা নর্থ পোল, কারণ এই ডিরেকশনটা দেখো এটার সাথে মিলতেছে। আর এখানে যেহেতু বিপরীত দিকে আছে একেবারে, তাই এইটাকে আমরা বলতেছি সাউথ পোল। তাহলে কি হবে, নর্থ আর নর্থ পরস্পরকে বিকর্ষণ করবে, সাউথ আর নর্থ পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এইখানে যে তারটা আছে সেই তারটার আসলে কি হবে দেখো, তারটা এভাবে ছিল, এই নর্থ এই তারকে বিকর্ষণ করার কারণে সে একটু উপরে উঠে যাবে।
অর্থাৎ তার আগে যে অবস্থান ছিল সেখান থেকে সে একটু উপরে উঠবে। তাহলে ধরো আগে ছিল এইখানে, এইখান থেকে সে একটু উপরে উঠে মনে করো এইখানে আসবে। তার মানে তার ব্যাপারটা কি হচ্ছে, তাকে তুমি রাখছিলে এভাবে, কিন্তু বিকর্ষণের কারণে সেইভাবে ঘুরে গেল। অর্থাৎ সে এই নর্থ পোলের কাছে আর থাকতে পারতেছে না, তার এই সাইডে রাখতে পারতেছে না, কারণ এই নর্থ পোলকে বিকর্ষণ করতেছে। তো বিকর্ষণ করলে কি করবে, সে অবশ্যই তাকে সরায় দিতে যাবে। তাহলে সরায় দিতে চাইলে সেইভাবে সরায় দিল। তাহলে সরায় দিলে দেখো এটা ছিল একেবারে সরল মানে সোজা ভাবে, বিকর্ষণের কারণে সে কিন্তু একটু ঘুরে গেল বা তার মধ্যে একটা ঘূর্ণন গতি সৃষ্টি হইলো। তো এই যে তারটা ঘুরতেছে, এই তারের ঘূর্ণনটাকে আমরা পরবর্তীতে মোটরের কাজে লাগাই। অর্থাৎ এখানে যে গঠনটা দেখতেছো সেম গঠনটাই মোটরে আছে। তো এইটুক বলার কারণ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে দুই পাশে যদি তুমি এরকম দুইটা আলাদা আলাদা চুম্বক রাখো আর মাঝখানে যদি এরকম তার রাখো, তাহলে ওই তারটা মধ্যে একটা ঘূর্ণন শক্তি বা ঘূর্ণন গতির সঞ্চার হয় বা সৃষ্টি হয়। ক্লিয়ার এই পর্যন্ত? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবার মোটরের চিত্রটা কি। তো মোটরে আমরা কি করি, মোটরে হচ্ছে আমরা কারেন্ট দিয়ে মেশিনটাকে ঘুরাই, আর জেনারেটরে করি হচ্ছে আমরা ঘুরিয়ে ওটার থেকে কারেন্ট উৎপন্ন করি। তাহলে এই মনে করো আচ্ছা, এটাকে এভাবে না আঁকায় এভাবে আঁকাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো মোটরে হচ্ছে আমরা এরকম একটা আহ, এই অংশটাকে বলে হচ্ছে বহিবর্তনী। তারপর এই অংশটাকে বলে ওই আমাদের যে কুণ্ডলী ওই রকমের একটা নাম, মেবি আর্মেচার বলে। আর এটা হচ্ছে বাইরের আলাদা চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল। তো এখানে আসলে কি হয়, এখানে মনে করো তোমার কাছে এরকম একটা পাতলা ধাতুর পাত আছে, এটা একটা পাতলা ধাতুর পাত। তো এই অংশটাকে তুমি এখন বলতেছো আর্মেচার। অর্থাৎ তুমি যদি একটা পাতলা ধাতুর পাত নাও এবং তাকে মোটরের কাজে ব্যবহার করো, তাহলে ওইটাকে আমরা একটা স্পেশাল নাম দিই, সেটা হচ্ছে আর্মেচার। তো এরপরে আমরা কি করি, আমরা এই আর্মেচারের চারপাশ দিয়ে হচ্ছে তার পেঁচাই। বিভিন্ন ডিরেকশনের নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে মনে করো এই আর্মেচারের চারপাশে তার পেঁচাবো। তাহলে তার পেঁচাইতে 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 আমি দুইটা লাইন পেয়ে যাব। মনে করো এখান থেকে শুরু করছো, শুরু করে পেঁচানো শুরু করছো, পুরোটা পেঁচানোর পরে শেষ করে এই সেট থেকে আরেকটা লাইন বের হবে। এই হচ্ছে সেই লাইনটা, যেই লাইনটা দিয়ে তুমি পেঁচানো শুরু করছিলে। মেইনলি এটার গঠন এরকম হয়, এরকম চারপাশে তার পেঁচানো থাকে। তো এই হচ্ছে একটা তার, আর পেঁচানো শেষ হওয়ার পর এখান থেকে আরেকটা তার বের হয়। তো এই হচ্ছে সেই দুইটা তার, যেই দুইটা তার পেঁচানোর পরে আমরা পাইছি। এরপর কি করছি, এই তার দুইটাকে আমরা একটা বর্তনীর সাথে সংযুক্ত করে দিছি। কেন বর্তনীর সাথে সংযুক্ত করলাম, কারণ আমাদের টার্গেট হচ্ছে মোটর, মোটর তৈরি করা। মোটরে কি হয়, মোটরে একটা কোনো কিছু আর কি যন্ত্রটা আর কি ঘুরে, ভিতরে ঘূর্ণন গতি সৃষ্টি হয়। এখন আমরা একটু আগে দেখছি যে আমরা যদি তারের মধ্যে কারেন্ট ফ্লো করে তার দুই পাশে নর্থ পোল সাউথ পোল রাখি, তাহলে ওই তারটাও ঘুরতে শুরু করে। তাহলে এইখানে তুমি নর্থ পোল সাউথ পোল রাখছো, তারের দুই পাশে নর্থ পোল সাউথ পোল আছে, কিন্তু নর্থ পোল সাউথ পোল থাকার পরেও তার তারের মধ্যে তো কারেন্ট পাঠাইতে হবে। তো কারেন্ট পাঠানোর জন্য হচ্ছে আমরা বাইরের বর্তনীটা রাখছি। যেহেতু এখানে একটা রোধ আছে,
একটা ভোল্টেজ আছে বা ব্যাটারি আছে, তাহলে এখান থেকে কারেন্ট উৎপন্ন হবে। তো সেই কারেন্টটা আর কি এই যে আর্মেচার এর ভিতর দিয়ে আর কি ফ্লো করবে। তাহলে আর্মেচারে যেহেতু তার পেঁচাইছো, তাহলে তারের মধ্যে কারেন্ট গেলে কি তোমার চুম্বক বলরেখা তৈরি হবে। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে, বাইরের বর্তনী থেকে কারেন্ট তৈরি হয়ে সেই কারেন্টটা আর্মেচারের যে তার আছে সেই তারে প্রবেশ করবে, প্রবেশ করে চুম্বক বলরেখা তৈরি করবে। আর বাইরে যে নর্থ পোল সাউথ পোল আছে তারা তাদেরকে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কি হবে, আলটিমেটলি এই মোটরের এই পার্টটা ঘোরা শুরু করবে। এই পর্যন্ত বুঝতে পারছো তো? এখনো কিন্তু ডিটেলস বলি নাই আমি। আচ্ছা দেখো কি হয় এরপর। তাহলে এইটা পজিটিভ প্রান্ত, কারেন্ট উৎপন্ন হলো। তাহলে কারেন্ট তীর চিহ্নের যে ডিরেকশন সেই ডিরেকশন বরাবর উৎপন্ন হবে। উৎপন্ন হলে কি হবে দেখো, একটু আগে আমরা দেখছি যে এইটা যেহেতু এইভাবে যাচ্ছে তাহলে এর তৈরি হবে এরকম। আর এটা যদি এদিকে ঘুরতেছে, তো এখানে কি করলাম আমি, কারেন্টের ডিরেকশন অনুযায়ী এই বর্তনীর ভিতরে কিরকম চুম্বক বলরেখা তৈরি হবে সেটা আঁকায় দিলাম। তাহলে আঁকানোর পর দেখো, বলছিলাম যে এখানে নর্থ পোল, তাহলে এইখানেও উপরে নর্থ পোল তৈরি হবে, তারা এদেরকে বিকর্ষণ করবে, তাহলে এই সাইডটা উপরে ওঠার চেষ্টা করবে বা নিচে যাওয়ার চেষ্টা করবে, যাই হোক। এই পাশে সাউথ পোল। এখন দেখো এইখানে সমস্যা হলো, এইটা ঘুরতেছে হচ্ছে এই ডিরেকশনে, অর্থাৎ আগে যেভাবে ঘুরতেছিল তার ঠিক বিপরীত দিকে। তাহলে এটা সাউথ হলে এইটাও কিন্তু এখন সাউথ, তাহলে এরাও এদেরকে বিকর্ষণ করবে। তাহলে দুই সাইড থেকে বিকর্ষণ করলে এখন এর তো আর কোনোখানে যাওয়ার রাস্তা নাই। তাহলে এ কি করবে, সরে যাবে, সরে যাওয়ার চেষ্টা করবে। তো সরে যাওয়ার চেষ্টা করলে আবার ঘুরে আসবে আগের জায়গায়, আবার এখান থেকে কারেন্ট ফ্লো হবে, আবার বিকর্ষণ হবে, আবার সে ঘোরার চেষ্টা করবে। তো এইভাবে এই জিনিসটা কন্টিনিউয়াসলি ঘোরা শুরু করবে তুমি যদি এই কারেন্টটা এখানে ফ্লো করতে থাকো। এখন সমস্যা হলো, এইটা ঘুরলে এই বর্তনীটাও ঘোরা শুরু করে। তো সেজন্য আমরা এখান থেকে কানেকশনটা একটু ছুটায় দিই। ছুটায় এখানে হচ্ছে ব্রাশ লাগাই দিই। ব্রাশ বলতে কপারের ব্রাশ, যাদের সাথে এদের শুধু কানেকশন থাকে, অর্থাৎ এমন না যে পুরো ফিক্স করে লাগায় রাখবা, তা না, জাস্ট এদের সাথে এদের টাচ থাকবে, কানেকশন থাকবে। তাহলে যখন এ ঘুরে আসবে, ঘুরে আসলে এই বর্তনীর আসলে কিছু হবে না, এ এর জায়গাতেই থাকবে, শুধুমাত্র এই আর্মেচারের অংশটাকে ঘুরতে থাকবে ব্রাশের কারণে। তো অনেক সময় দেখবা মোটরের লেখা থাকে ব্রাশলেস মোটর বা ব্রাশ মোটর। ব্রাশলেস মানে ওখানে ব্রাশ ব্যবহার করা হয় নাই, আর নর্মাল যে মোটর ওগুলাই ব্রাশ ব্যবহার করা হয়। এই হচ্ছে তফাৎ। তোমাদের আমি একটা ছবি দেখাই, তাহলে আর তোমাদের কাছে ক্লিয়ার হবে।
আর আজকের ক্লাসের ভিডিও তোমরা পাবো, সমস্যা নাই। এই ছবিটা একটু দেখো, এই হচ্ছে আমার সাউথ পোল, এই হচ্ছে নর্থ পোল। এই দুইটা হচ্ছে একেবারে বাইরের চুম্বকের, নর্থ পোল আর সাউথ পোল। তো নর্থ থেকে সাউথের দিকে এই যে নীল যেই রেখা দেখতেছো, এই রেখা বরাবর চুম্বক বল রেখা তৈরি হচ্ছে, এখানে ডিরেকশনটা দেওয়া আছে। আর তোমার এই লাল কালারের যে অংশটা দেখতেছো, এটা হচ্ছে তোমার বর্তনীর তার বা আর্মেচারের তার। এই হচ্ছে আর্মেচারের তার। এইটাকে দেখো, আমি কানেকশন দিছি বাইরের একটা কি বলে বর্তনীর সাথে বা সার্কিটের সাথে, কিন্তু ডাইরেক্ট কোনো কানেকশন নাই। মাঝখানে এই গোলাকার দুইটা অংশ আছে, আর একটা এই যে কি বলে আয়তাকার অংশ আছে। তো গোলাকার অংশটাকে বলে হচ্ছে কমিউটেটর, অর্থাৎ ও জাস্ট কমিউনিকেশনটা রক্ষা করবে এই বাইরের বর্তনীর সাথে এই লাল কালারের আর্মেচারের। এই কারণে এটাকে বলে কমিউটেটর, কমিউনিকেশন রাখে। এখন এইটার সাথে কানেক্ট হচ্ছে ব্রাশ। কারণ হচ্ছে এই কমিউটেটরটা মেবি কার্বনের তৈরি হয় না, কমিউটেটর হচ্ছে কপারের তৈরি হয়, আর ব্রাশটা হচ্ছে কার্বনের তৈরি হয়। তুমি যদি এই কমিউটেটরের সাথে ডাইরেক্ট তোমার রাখো, বর্তনীর কানেকশন রাখো, তাইলে কি হবে দেখো। এই কমিউটেটরের অংশটা হচ্ছে গোলাকার, এটার সাথে কিন্তু তোমার এই আর্মেচারের ডাইরেক্ট কানেকশন, লুজ কানেকশন না, ফিক্স করে দেওয়া। আর এই কমিউটেটর দেখো ঘুরতে পারে, যেহেতু চারপাশটা বৃত্তাকারের মতো, তাহলে কমিউটেটরটা ঘুরতে পারবে। কিন্তু এই ব্রাশ কিন্তু ঘুরতে পারবে না। ব্রাশ ফিক্স করে এই বর্তনীর সাথে বা সার্কিটের সাথে লাগানো। এখন কি হবে, কারেন্ট ফ্লো হচ্ছে এই ডিরেকশনে, যে নীল কালারের বড় তীর চিহ্ন যেটা আই, ওই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ফ্লো হলে এই বর্তনী যখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, তখন কি হবে, উপরের দিকে একটা বল অনুভূত হবে। কারণ যে বলছিলাম বিকর্ষণ, ওই বিকর্ষণটাকে সেইখানে হচ্ছে আর কি বল দিয়ে বোঝাইছে, আপওয়ার্ড ফোর্স, উপরের দিকে একটা বল। ওই বলের কারণে এই পাশের অর্থাৎ বাম পাশের যে লাল তারটা দেখতেছো, সেই তারটা উপরে ওঠার চেষ্টা করবে। একই সাথে এই পাশের যে তারটা অর্থাৎ ডান পাশের তার, ওই তারে নিচের দিকে একটা বল অনুভূত হবে। যেহেতু দুইটা পোল আলাদা আলাদা, তাহলে দুই দিকে ভিন্ন ভিন্ন বল অনুভূত হবে বিপরীত দিকে। তো যেহেতু এই দিকের বলটা উপরের দিকে আর এই দিকের বলটা নিচের দিকে, তাহলে একটু চিন্তা করো, তুমি যদি একটা নর্মাল লাঠির দুই পাশ থেকে এমন ভাবে বল প্রয়োগ করো যেন পরস্পরের বিপরীত হয় এবং সমান হয়, তাহলে ওই লাঠি কি ঘুরতে শুরু করবে। এইখানেও একই ঘটনা ঘটতেছে, যে আর্মেচারের দুই সাইডে সেম পরিমাণ বলের কিন্তু বিপরীত দিকে প্রয়োগ হচ্ছে। এই জন্য আর্মেচারটা আস্তে আস্তে ঘোরা শুরু করে। তাহলে আর্মেচার ঘুরলে আর কে কে ঘুরবে, তার সাথে সাথে কমিউটেটরও ঘুরবে। তাহলে কমিউটেটর সুন্দর মতো ঘুরতে পারবে, বাট ব্রাশটা নিজের জায়গায় ফিক্স থাকবে। তাহলে এই অংশটুক ঘোরা শুরু করবে আর বাইরের বর্তনী ফিক্স থাকবে। এই জন্য আমরা দেখি যে আলটিমেটলি মোটরের যে শ্যাফট মানে হচ্ছে মাঝখান দিয়ে যে শক্ত ধাতব দণ্ডটা দেওয়া থাকে, ওটাকে শ্যাফট বলে। ওই জিনিসটা আলটিমেটলি ঘোরা শুরু করে। এই হচ্ছে আর কি, এটা মোটরের একটা গঠন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ডিসি মোটর। আমরা জানি কারেন্ট দুই ধরনের আছে, একটা হচ্ছে এসি আর একটা ডিসি। এই মোটরটা শুধুমাত্র ডিসির জন্য, কারণ ডিসিতে আমাদের এই পোলগুলা অর্থাৎ প্লাস মাইনাস এই দুটা চেঞ্জ হয় না, এসিতে আবার চেঞ্জ হয়। তাহলে এই কারণে ডিসির গঠনটা এরকম হবে, এসির গঠনটা এরকম না, এসির গঠনটা একটু ভিন্ন। তো চিত্রটা কি ক্লিয়ার তোমাদের কাছে? Yes, sir. আচ্ছা, আর এইখানে দেখো, আর এই ছবিটা হচ্ছে প্রথম একেবারে ক্লাসের শুরুর দিকে যে ছবিটা আঁকাইছিলাম সেটা। এই লাল কালার হচ্ছে মাঝখানের ওই তারটা, আর এই হচ্ছে আমাদের বাইরে নর্থ পোল সাউথ পোল। তো নর্থ পোল থেকে নর্মালি সোজা রেখা বরাবর হচ্ছে বলরেখাগুলো উৎপন্ন হইতো।
কিন্তু তুমি যখন মাঝখানে তার দিয়ে দিছো আর তারের মধ্যে যখন এরকম কারেন্ট ফ্লো হয়, তাহলে কারেন্ট ফ্লো হলে তার চারপাশে এরকম বলরেখা উৎপন্ন হবে। তো তারা কি করবে, এই তারের বলরেখাগুলো এই নর্থ পোল আর সাউথ পোলের বলরেখাগুলোকে বিকর্ষণ করা শুরু করবে। এই জন্য দেখো এদের এই পথটা একটু বাঁকায় গেছে, পথটা বাঁকায় গেছে এই তারের কারণে। তো মোটরে তো আর বাঁকানোর কোনো সুযোগ নেই, কারণ মোটরটা হচ্ছে চারদিক থেকে আটকানো থাকে। আটকানো থাকার কারণে আলটিমেটলি তারটা হচ্ছে ঘুরতে শুরু করে এই ফোর্সের কারণে। যেখানে একটা ফোর্সের দেখো চিত্র দিয়ে দিছে নিচের দিকে, এই ফোর্সের কারণেই মোটরটা ঘুরতে শুরু করে। তো কারো যদি খুব ডিটেলসে পড়ার ইচ্ছা থাকে আমি লিংক তোমাদের দিয়ে দিব, এটা থেকে পড়ে নিও। আর আজকে ক্লাসে ভিডিওটা আমি করে রাখছি, তোমাদের কাছে আমি পাঠিয়ে দেব ভিডিওটা একটু পরে। তো আমরা মোটর শেষ করলাম। মোটরটা ইজি, মোটর যদি বুঝতে পারো তাহলে নেক্সট ক্লাসে জেনারেটর আরো ইজিলি বুঝতে পারবে। জেনারেটরও সেম জিনিস, এইখানে কোনো বর্তনী থাকবে না, তুমি আগের থেকে এই আর্মেচার ঘোরাবা, ঘোরানোর কারণে এখানে হচ্ছে কারেন্ট তৈরি হবে, জাস্ট উল্টা জিনিস। এই জন্য মোটরটা ভালো মতো সবাইকে বুঝতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই লিভ নিতে পারো। ভিডিও কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আমরা গত ক্লাসে মোটর পড়ছিলাম, আজকে জেনারেটর শুরু করব। জেনারেটর আর মোটরের মধ্যে একটু তফাৎ আছে। মোটরে আমরা আসলে কি করতাম, মনে করো তুমি একটা মোটর ব্যবহার করবা। তো মোটরে কি হতো, আমরা কারেন্ট সাপ্লাই দিতাম, কারেন্ট সাপ্লাই দিলে এই মোটরে একটা যান্ত্রিক শক্তি তৈরি হইতো। তাহলে এখানে আমি সাপ্লাই দিতাম হচ্ছে কারেন্ট বা বলতে পারো ভোল্টেজ। তাহলে আমি মোটরের দুই প্রান্তে ভোল্টেজ দিলাম। এই ভোল্টেজ দেওয়ার পর মোটর কি করতো, আমরা দেখতাম মোটর ঘূর্ণন শক্তি অর্জন করত। মোটরের কাঠামোটা আর একবার মনে করাই দিই তোমাদের। এই মনে করো একটা নর্থ পোল, এই মনে করো একটা সাউথ পোল, মাঝখানে আমি একটা আর্মেচার রাখতাম। আর্মেচার কি ছিল, আর্মেচার ছিল পেঁচানো তার, ওই যে আমরা যে সলিনয়েড বলতাম ওইটাই হচ্ছে আর্মেচার। ওটাকেই মোটরে স্পেশাল নাম দেওয়া হইতো আর্মেচার। এবং এই মোটরের মাঝখানে একটা শ্যাফট থাকতো, শ্যাফট বা দণ্ড, যেটা আমরা নর্মালি ওই যে খেলনা মোটরে দেখি, বাইরে একটা অংশ হচ্ছে বের হয়ে থাকতো, যেখানে আমরা ফ্যান লাগাই দিলে ফ্যানটা ঘুরতে পারতো। তো কি করতাম, এই আর্মেচারে আমরা কারেন্ট সাপ্লাই দিতাম। কারেন্ট সাপ্লাই দিলে কি দেখতাম যে এখানে একটা ওই যে চুম্বক শক্তি তৈরি হইতো, যেহেতু তুমি একটা তারের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করছো। তাহলে আমরা এই চ্যাপ্টারে পড়ছি যে যে কোনো তারে ভোল্টেজ অ্যাপ্লাই করলেই সেখানে চুম্বক শক্তি তৈরি হয়। ওই যে ওয়েডস্টিনের নীতি অ্যাপ্লাই করে আমরা চুম্বক শক্তি বের করতে পারতাম। তাহলে এখানেও চুম্বক, এখানেও চুম্বক, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ তৈরি হবে। তো সেই আকর্ষণ বা বিকর্ষণের কারণেই এই শ্যাফট বা দণ্ডটা হচ্ছে আলটিমেটলি ঘুরতে শুরু করতো। ওইটাকে আমরা বলতাম যান্ত্রিক শক্তি। তাহলে মোটরে ভোল্টেজ অ্যাপ্লাই করলে যান্ত্রিক শক্তি পাবো। এটা ছিল মোটরের কার্যনীতি। পরীক্ষায় যদি কখনো বলে যে একটি মোটর কিভাবে কাজ করে, তো সেটা যদি ব্যাখ্যা করতে বলে তাহলে ফার্স্টে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিবা, যে হচ্ছে একটা মোটর, আমি ভোল্টেজ দিব, যান্ত্রিক শক্তি পাবো। এটা দেওয়ার পর একটা চিত্র এঁকে জাস্ট বর্ণনা করে দিবা সংক্ষেপে যে মোটরে আসলে কি কি হয়। কিন্তু কথা হলো জেনারেটর কি করে। নর্মালি আমরা যে জেনারেটর গুলো ব্যবহার করি, আমরা যে জেনারেটর গুলো দেখছি,
তা কখন ইউজ করি সেগুলোরে? যখন কারেন্ট থাকে না বা ভোল্টেজ সাপ্লাই থাকে না। কারেন্ট চলে গেলে আমরা জেনারেটর ব্যবহার করে ভোল্টেজটা তৈরি করি। মোটরে কিন্তু তুমি ভোল্টেজ দিচ্ছিলে, আর জেনারেটর থেকে তুমি ভোল্টেজটা পাবা। তাহলে জেনারেটর একটু বিপরীত কাজ করবে। তাহলে এই মনে করো তোমার জেনারেটর, তাহলে এখান থেকে তুমি জানো যে ভোল্টেজ পাবা। তাহলে একটু চিন্তা করো, ভোল্টেজ দিছিলাম মোটরে, যান্ত্রিক শক্তি পাইছিলাম। তাহলে জেনারেটর থেকে যদি ভোল্টেজ পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমার ইনপুট হিসাবে থাকবে যান্ত্রিক শক্তি। তাহলে আমি কি বলতে পারি, এখানে আমাদের তিনটা পার্ট আছে। এই সাইডটা হচ্ছে আমাদের ইনপুট বা আমরা যেগুলো দিব, মোটর বা জেনারেটর হচ্ছে আমাদের যন্ত্র বা যেটার উপর কাজ করব, আর আলটিমেটলি যা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আউটপুট বা ফলাফল। তাহলে মোটর নামক যন্ত্রে ভোল্টেজ দিলে যান্ত্রিক শক্তি পেতাম, আর জেনারেটর নামক যন্ত্রে যান্ত্রিক শক্তি দিলে ভোল্টেজ পাবো। তাহলে জেনারেটর ভোল্টেজ তৈরি করবে। কথা হইলো, আমরা তো এটা জানি না যে ভোল্টেজ আসলে কেমনে তৈরি হয়। তো ভোল্টেজ কিভাবে তৈরি হয় আমরা শিখছি যে একটা তারের মধ্যে একটা তারে যদি তুমি কারেন্ট সাপ্লাই করো, তাহলে তার চারপাশে এরকম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে ভোল্টেজ দিলে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এর বিপরীতটাও তো হইতে পারতো, যে তুমি চৌম্বক ক্ষেত্র দিবা তারের মধ্যে, তাহলে ভোল্টেজ তৈরি হবে। তো এইটা পসিবল কিনা, অর্থাৎ আমরা জানি যে ভোল্টেজ দিলে চৌম্বক ক্ষেত্র হবে, এটা আমরা জানি। এর বিপরীতটা পসিবল কিনা সেটা নিয়ে হচ্ছে মাইকেল ফ্যারাডে একটা পরীক্ষা করছিল। তো সে কিভাবে পরীক্ষা করছিল, সে করছিল এরকম। আমরা মাইকেল ফ্যারাডের ব্যাপারে একটু জানবো। তো ফ্যারাডে কি করছিল, ফ্যারাডে একটা তারের কুণ্ডলী নিছিল। এই হচ্ছে তারের কুণ্ডলী, এবং এই তারের কুণ্ডলীর সাথে একটা বাল্ব যুক্ত করে দিছিল। আর মনে করে এখানে একটা রোধ আছে। আমরা আগের সার্কিটটা কিরকম দেখছিলাম, সেখানে ছিল কুণ্ডলী থাকবে, আর কুণ্ডলীর সাথে আমরা হচ্ছে ব্যাটারি সংযুক্ত করব। আর এখানে কি করতেছি, কুণ্ডলী আছে কিন্তু ব্যাটারি নেই, ব্যাটারি বদলে একটা বাল্ব আর একটা রোধ আছে। তো তার টার্গেট কি ছিল, তার টার্গেট ছিল এই সার্কিটে কোনোভাবে আমি কোনো রকম ব্যাটারি ব্যবহার করব না, সার্কিটে কোথাও কোনো ব্যাটারি রাখবো না, কিন্তু এই বাল্বটা আমি জ্বালাবো। ফ্যারাডের টার্গেট হচ্ছে এটা ছিল। তাহলে সে কি করবে, তাকে অবশ্যই এখানে কোনো না কোনো ভাবে ভোল্টেজটা তৈরি করতে হবে। তো সে ভোল্টেজ তৈরি করবে কিভাবে, এইটার জন্য সে ওই বিপরীত পদ্ধতিটা অ্যাপ্লাই করছিল। তো বিপরীত পদ্ধতি কি, আমরা জানি ভোল্টেজ দিলে চৌম্বক পাবো। তাহলে আমি যদি চৌম্বক দিই, তাহলে ভোল্টেজ তৈরি হয় কিনা সেটা হচ্ছে চেক করবে সে। তাই সে কি করলো, এই কুণ্ডলীর ভিতরে চৌম্বক দণ্ড প্রবেশ করালো। তার মানে কি, তার মানে এখানে কুণ্ডলীটা আছে, আর এই মনে করো আমার সেই চৌম্বক দণ্ডটা। সে দেখলো যে যখনই চৌম্বক দণ্ডটা তুমি কুণ্ডলীর কাছে নিচ্ছ, তখনই এই বাল্বটা জ্বলা শুরু করতেছে। কি বললাম, কুণ্ডলী আছে, কুণ্ডলীর সাথে কোনো রকমের ব্যাটারি কানেক্টেড নাই, কিন্তু টার্গেট এই লাইটটা জ্বালানো। তাহলে আমি কি করতেছিলাম, আমি একটা চৌম্বক দণ্ডকে এই কুণ্ডলীর ভিতরে আনতেছিলাম। তাহলে চৌম্বক দণ্ডটা হচ্ছে ধরো এই মার্কারটা, তাহলে মার্কারটাকে আমি মনে করো কুণ্ডলীর কাছাকাছি আনতেছি। আগে অনেক দূরে ছিল, আমি আস্তে আস্তে এর কাছে আনতেছি। তাহলে কাছে আনলে কি হবে, কাছে আনলে অবশ্যই এর চৌম্বক যে ধর্মটা আছে সেই ধর্মটা কুণ্ডলীটা পাবে। তো তখনই দেখা গেছে যে এই যে বাল্বটা ছিল, যেটা আর কি অফ হয়ে ছিল, সেই বাল্বটা আস্তে আস্তে জ্বলা শুরু করলো। অর্থাৎ তুমি যতই এই কুণ্ডলী ভিতরে চৌম্বক দণ্ড নিচ্ছ,
তত বাল্বটা সুন্দরভাবে জ্বলতে শুরু করলো। তখনই সে বুঝতে পারলো যে হ্যাঁ, তাহলে এই বিপরীত কেসটাও সম্ভব। তাহলে বিপরীত কেসটা কি? বিপরীত কেস হচ্ছে তুমি যদি কুণ্ডলীর ভিতরে চুম্বক শক্তির পরিবর্তন করতে পারো, তাহলে সেখানে বিভব পার্থক্য তৈরি করা সম্ভব। কি বললাম? যদি কুণ্ডলীতে চুম্বক শক্তির পরিবর্তন করা হয় বা করা যায়, তবে বর্তনীতে বিভব পার্থক্য পাওয়া সম্ভব। এটা হচ্ছে ফ্যারাডের পরীক্ষার রেজাল্ট। এটা হচ্ছে ফ্যারাডের পরীক্ষার বর্তনী, আর এই বর্তনী থেকে পরীক্ষা করে সে এই রেজাল্টটা পাইছে যে তুমি যদি কুণ্ডলীতে চুম্বক শক্তির পরিবর্তন করো তাহলে বিভব পার্থক্য পাবা। তাহলে ফ্যারাডের ব্যাপারটা তো বুঝতে পারছো নাকি? মাইকেল ফ্যারাডে। Yes, sir. আগেরটা মনে আছে তো? মানে আমরা এই চ্যাপ্টারের শুরুতে কি পড়ছিলাম, ওইটা কিন্তু ঠিক এর বিপরীত ছিল। এখানে আমরা ভোল্টেজ দিছিলাম, দিয়ে হচ্ছে চুম্বক শক্তি পাইছিলাম। আর এইখানে অর্থাৎ এই এখন আমরা যেটা পড়তেছি এখানে ওইটার কিন্তু বিপরীত কাজ হচ্ছে। চুম্বক শক্তি দিলে বিভব পার্থক্য পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে ফ্যারাডের পরীক্ষা। তো পরীক্ষায় অনেক সময় আসে যে ফ্যারাডের এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটি বর্ণনা করো। বইতে যদিও নাই, আমাদের বইতে আর কি এটা পাইছিলাম না, তোমাদের বইতে থাকতে পারে। তো থাকলে আর কি এইটা বলতে হবে। এই পর্যন্ত আমরা হচ্ছে দুইজন বিজ্ঞানীর নাম জানছি, একটা ওয়েরস্টেড আর একটা হচ্ছে মাইকেল ফ্যারাডে। ওয়েরস্টেড জাস্ট ওই যে কিভাবে চুম্বক ক্ষেত্র কোন দিকে আসবে সেটা বের করছে, আর ফ্যারাডে এই নিয়মটা বের করছে। এবং এইটাই হচ্ছে জেনারেটরের মূলনীতি। একটা জেনারেটর কিভাবে কাজ করবে তার মূলনীতি হচ্ছে এইটা ফ্যারাডে। এজন্য ফ্যারাডেকে জেনারেটরের আবিষ্কারক বলা হয়। তাহলে এইটা তো ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই সিস্টেমটা ব্যবহার করে এখন আমরা জেনারেটর তৈরি করব। তাহলে জেনারেটরের আগের মতোই, যেহেতু আমার চুম্বক শক্তি লাগবে, তাহলে ধরো আমি দুইটা চুম্বক রাখলাম, নর্থ পোল সাউথ পোল। তারপর যেহেতু আমার কুণ্ডলী লাগবে, তাহলে কুণ্ডলীর জন্য আমি আর্মেচার রাখবো। এখানে আগে যেরকম মোটরে আর্মেচার ছিল এখানেও আর্মেচার থাকবে। এখন অনেকের কনফিউশন থাকতে পারে আর্মেচার আর কুণ্ডলীর মধ্যে তফাৎ কি। কুণ্ডলী হচ্ছে শুধুমাত্র তুমি যদি একটা তারকে পেঁচাও, আর আর্মেচার হচ্ছে যদি কোনো চুম্বক পদার্থের উপরে পেঁচাও। যেমন মনে করো বর্তনীতে এমনি পেঁচানো তার দেখছো, এর ভিতরে কিছু নাই, একাই আছে, তাহলে এটা কুণ্ডলী। আর তুমি যদি একটা লোহার টুকরার উপরে এই কুণ্ডলীটা তৈরি করো তাহলে ওটা আর্মেচার। ধারণাটা অনেকটা হচ্ছে এরকম। আর যখনই কুণ্ডলী চুম্বক শক্তিতে কনভার্ট হতে পারে বা চুম্বক শক্তি তৈরি করতে পারে তখন ওটাকে বলা হয় সলিনয়েড। তো টার্ম হচ্ছে তিনটা, ফার্স্টে কুণ্ডলী বা কয়েল, তারপর সলিনয়েড অর্থাৎ কয়েল যখন চুম্বক শক্তি দিল তখন সলিনয়েড, আর আমি যখন কয়েলের মধ্যে একটা চুম্বক পদার্থ রাখবো তখন ওটা আর্মেচার। তাহলে আর্মেচার রাখলাম। এখন কি করব? বর্তনীতে বিভব পার্থক্য পাবো। তো বিভব পার্থক্য তৈরি হয়েছে কিনা টেস্ট করার জন্য আমরা একটা রোধ রাখতে পারি বা রেজিস্ট্যান্স রাখতে পারি। তো ধরো এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স,
আর মনে করো তুমি একটা বাল্ব রাখছো, মোটরে এখানে ভোল্টেজ ছিল বা ব্যাটারি ছিল, আর আমরা জেনারেটরে দেখতেছি ব্যাটারি নেই, এখানে রোদ আছে আর হচ্ছে কি বলে এটা, বাল্ব আছে। আচ্ছা, এখন বলছে কুণ্ডলীতে চুম্বক শক্তির পরিবর্তন করতে হবে। এখন একটু খেয়াল করো, নর্থ পোল আছে, সাউথ পোল আছে, মাঝখানে মনে করো এই যে আর্মেচারটা আছে। তাহলে আমরা কি জানি যে নর্থ থেকে সাউথের দিকে চুম্বক বলরেখাগুলো প্রবেশ করতেছে খুব সুন্দর মতো করে। তাহলে এই বলরেখাগুলো যখন নর্থ থেকে সাউথের কাছে যাবে, তখন সে কি দেখবে, মাঝখানে এই আর্মেচারটা আছে। তাহলে সে আর্মেচারের ভিতর দিয়েও যাবে। কেন যাবে? কারণ আর্মেচারটা তুমি কি চুম্বক পদার্থ দিয়ে তৈরি করছো, লোহা, নিকেল বা এরকম যেগুলোর চুম্বক ধর্ম আছে তাদেরকে দিয়ে তৈরি করছো। তাহলে চুম্বক পদার্থ কি করে? এই বলরেখাগুলোকে প্রবেশ করতে সাহায্য করে। তাহলে তারা প্রবেশ করতেছে, কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে, প্রবেশ করলেই কি কারেন্ট তৈরি হবে কিনা? প্রবেশ করলেই কারেন্ট তৈরি হবে না, কারণ এখানে শর্ত হচ্ছে পরিবর্তন করতে হবে, অর্থাৎ একবার কম একবার বেশি, এরকম একটা ব্যবস্থা তৈরি করতে হবে। তার মানে এই যে বলরেখাগুলো যাচ্ছে, তোমাকে এমন কিছু করতে হবে যাতে বলরেখাগুলোর পরিমাণ একবার অনেক বেশি থাকে আর একবার কম থাকে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন কেমনে করবা? পরিবর্তন করার অনেকগুলো উপায় আছে। কিরকম? ধরো এই দুইটা চুম্বক এরকম দূরত্বে আছে, তুমি যদি দূরত্ব বাড়ায় দাও, দূরত্ব বাড়ায় দিলে কি হবে? আমরা জানি দূরত্ব বাড়লেই হচ্ছে যে বল আছে তাদের মধ্যে সে বলটা কমে যায়, চুম্বক বলটা কমে যায়। তাহলে চুম্বক দুইটা দূরে সরায় দিলে তাহলে কি হবে? তাদের মধ্যে চুম্বক বলটা কমবে, আর চুম্বক বল কমা মানেই বলরেখার পরিবর্তন হওয়া, অর্থাৎ বলরেখা তখন কম যাবে। আর যদি বলরেখা কম যায় তাহলে চুম্বক শক্তিটাও চেঞ্জ হয়ে যাবে। কি বলছি এইখানে বুঝতে পারছো তো? অর্থাৎ চুম্বক শক্তির পরিবর্তনের একটা উপায় বললাম। জি স্যার। আচ্ছা, তাহলে একটা উপায় চুম্বক দুইটাকে দূরে সরানো, আবার কাছে আনা, দূরে সরানো, কাছে আনা, এরকম একটা ব্যবস্থা। আরেকটা উপায় কি হইতে পারে? আরেকটা উপায় হচ্ছে তুমি যদি আর্মেচারটাকে ঘুরাও, অর্থাৎ আর্মেচারটা মনে করো এখন এই অবস্থায় আছে, তাহলে কি হবে? এই যে সাইডের যেই অংশগুলো আছে এই অংশগুলা দিয়ে তোমার বলরেখা প্রবেশ করবে, কারণ আর্মেচারের কালো অংশ তো তোমার দিকে মুখ করে আছে। তাহলে এই যে পাশের যে সাদা অংশগুলা, এইগুলা দিয়ে বলরেখা প্রবেশ করতে পারবে। তাহলে বলরেখা প্রবেশ করতেছে। এখন যদি তুমি আর্মেচারটা ঘুরায় এইরকম একটা অবস্থানে আনো, তাহলে কি হবে দেখো, আগে আর্মেচারের এই অংশ দিয়ে অর্থাৎ চিকন অংশটা দিয়ে বলরেখা যাচ্ছিল, কিন্তু এখন যাবে সাইডের যে চওড়া অংশটা সেটা দিয়ে। কি বললাম? আর্মেচার এভাবে ছিল, চিকন অংশ দিয়ে বা চিকন তল দিয়ে বলরেখাগুলো প্রবেশ করতেছিল। আর্মেচারটা আমি ঘোরালাম, ঘোরানোর ফলে কি হলো, যে চওড়া তলটা ছিল বা চওড়া সারফেস ছিল, সেই সারফেস দিয়ে এখন বলরেখাগুলো প্রবেশ করতেছে। তাহলে তোমার আর্মেচার কিন্তু একটাই, কিন্তু আর্মেচারটা ঘোরানোর জন্য বারবার বলরেখাগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন বলবা যে আর্মেচার তো একই রাখছি, তাহলে চেঞ্জ হলো কেমনে? চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে চিকন অংশ দিয়ে যে পরিমাণ বলরেখা প্রবেশ করবে, অবশ্যই অবশ্যই চওড়া অংশ দিয়ে তার থেকে বেশি বলরেখা প্রবেশ করবে। এটা অনেকটা একটা দরজার মতো চিন্তা করতে পারো, যে ডাস্টারটা বা আর্মেচারটার এই সাইড হচ্ছে একটা দরজা। তাহলে এই দরজাটা কি চিকন, তাহলে এই দরজা দিয়ে এট এ টাইম মনে করো একজন যাইতে পারে। কিন্তু আমি যদি দরজাটা এই অংশটা নিই বা চওড়া অংশটা নিই, তাহলে কি হবে? এট এ টাইম দুইজন যাইতে পারবে। তাহলে প্রথমে যাচ্ছিল একজন, এখন যাচ্ছে দুইজন। বলরেখাও অনেকটা মানুষের মতো চিন্তা করো, যে বলরেখা মনে করো ফার্স্টে যাচ্ছিল একটা, তুমি যখন ঘুরায় দিলে তখন যাচ্ছে দুইটা করে। তাহলে বলরেখা কি বেড়ে গেল? বলরেখা বাড়লে কি হবে? চুম্বক বল বাড়বে, আর চুম্বক বল বাড়লে চুম্বক শক্তি বাড়বে।
তার মানে চেঞ্জ হচ্ছে। এখন এটা তুমি যদি এখানে এনেই ঘোরায় রাখো আর যদি না ঘোরাও তাহলে হবে না, এটা কন্টিনিউয়াসলি এভাবে ঘোরাতে হবে। কন্টিনিউয়াসলি ঘোরালে কি হবে, বারবার এরকম দরজাগুলো চেঞ্জ হতে থাকবে, আর দরজা যদি চেঞ্জ হয় তাহলে মানুষের পরিমাণও চেঞ্জ হতে থাকবে বা বলরেখার পরিমাণও চেঞ্জ হতে থাকবে। আর বলরেখা পরিবর্তন করাই কিন্তু আমাদের মেইন টার্গেট। তো এই জন্যই দেখবা যে যখন একটা জেনারেটর চালু করা হয় তখন দেখবা যে একটা ওই যে কি বলে ওটারে, আমি এক্স্যাক্টলি নাম জানি না, কিছু একটা দিয়ে আর কি ঘোরানো হয়। ঘোরালে কি হয়, ভিতরে যে আর্মেচারটা আছে সেই আর্মেচারটার একটা গতি জড়তা সৃষ্টি হয়, ঘূর্ণন জড়তা। তো একবার যদি সে যথেষ্ট পরিমাণ জড়তা পেয়ে যায় ঘোরার জন্য, তাহলে ওটা ঘুরতেই থাকবে সবসময়, অটোমেটিক ঘোরা শুরু করবে। তো এই জন্যই হচ্ছে আমাদের আর্মেচারটা ঘুরাইতে হয়। তো আমাদের কাছে দুইটা ওয়ে ছিল, চুম্বককে দূরে সরানো আর কাছে আনা, আর একটা হচ্ছে আর্মেচারকে ঘোরানো। তো অপেক্ষাকৃত সহজ হচ্ছে আর্মেচারটাকে ঘোরানো। এজন্য আমরা কি করি, ওই মাঝখান দিয়ে আবার একটা শ্যাফট বা দণ্ড আনি এবং এই দণ্ডটাকে ঘোরাতে শুরু করি। এটা ঘোরালে কি হবে, আর্মেচারটার সাথে সাথে ঘুরবে, আর আর্মেচার সাথে সাথে ঘুরলে কি হবে, কুণ্ডলী বা আর্মেচারে চুম্বক শক্তির পরিবর্তন ঘটবে। আর এখানে যদি চুম্বক শক্তির পরিবর্তন ঘটে, আমরা একটু আগে কি দেখছি ফ্যারাডের পরীক্ষায়, বিভব পার্থক্য সৃষ্টি হয়। তাহলে এইখানে মনে করো বিভব পার্থক্য সৃষ্টি হলো প্লাস মাইনাস, তাহলে প্লাস থেকে কারেন্ট তৈরি হবে, তৈরি হয়ে মাইনাসের দিকে যাবে। তাহলে এইখানে এই যে বাল্বটা ছিল সেই বাল্বটা এখন জ্বলতে শুরু করবে। তাহলে এইভাবে হচ্ছে আর্মেচার ঘুরিয়ে আমরা বিভব পার্থক্য সৃষ্টি করতে পারি। এখানকার ব্যাখ্যাটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তো এটার একটু চিত্র আমরা দেখবো, আরো সুন্দর চিত্র, তাহলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার যখন প্যারাডে প্রথম এই টেস্টটা করে তখন সে এটা পরিবর্তন কিভাবে করছিল চুম্বক ক্ষেত্রে? ও আচ্ছা কারণ তখন তো চুম্বকটা জাস্ট এক জায়গায় ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখো পরিবর্তন কেমনে করছে। এই হচ্ছে তার পরীক্ষার কুণ্ডলীটা ছিল, আর এই হচ্ছে আমার সেই চুম্বক দণ্ড। তো সে একটা মেকানিজম তৈরি করছিল যার জন্য এই চুম্বকটা একবার এই প্রান্ত থেকে শুরু করে কুণ্ডলীর শেষ প্রান্ত পর্যন্ত যাবে, আবার ব্যাক করবে। তার মানে সে এই কুণ্ডলী এই দণ্ড একবার ভিতরে প্রবেশ করবে আবার বের হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি চেঞ্জ করবে চুম্বক শক্তি। এবং ওইটা কিভাবে করছিল, চুম্বক দণ্ডটা মনে করে হচ্ছে চুম্বক দণ্ড, এই প্রান্তটা একটা মোটরের সাথে কানেক্ট করে দিছিল। তাহলে মোটর কি করবে, একবার সামনে যাবে একবার বাইরে আসবে, মানে মোটর বলতে ঘোরানো মোটর না, অন্য মোটর। তো মোটরটা বারবার সামনে যাবে আবার বের হবে, ওটার সাথে সাথে কি চুম্বকটাও ভিতরে প্রবেশ করবে আর বের হবে। তাহলে চুম্বক যদি বারবার ভিতরে প্রবেশ করে আর বের হয় তাহলে চুম্বক শক্তির পরিবর্তন ঘটবে, তখন হচ্ছে সে বিভব পার্থক্যটা পাইছিল। বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা এবার দেখো আমাদের কি বলে, এই হচ্ছে কি বলে জেনারেটরের চিত্র আর কি। তো এই যে আমাদের নর্থ পোল আর হচ্ছে সাউথ পোল। তো এইখানে হচ্ছে দেখো, এইখানে এইরকম একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নটা দেখো, ওই যে আমরা এন্টি ক্লকওয়াইজ তারপর ক্লকওয়াইজ করছিলাম ওইটার অনুপাতে দেওয়া। তো তীর চিহ্নটা কিভাবে ঘুরতেছে, বাম থেকে ডানের দিকে। এখন একটু চিন্তা করো আমাদের ঘড়ির কাঁটা কোন দিক ঘোরে, ঘড়ির কাঁটা ঘোরে কোন দিকে, বাম থেকে ডানে। হ্যাঁ বাম থেকে ডানে তো ঘোরে। তো এটা মনে করো হচ্ছে তুমি দণ্ডটাকে ক্লকওয়াইজ ঘুরাইতেছো, তাহলে দণ্ড যদি ঘুরে তাহলে কি হবে দেখো, ওই যে একটু আগে যেটা বললাম, আমাদের যে লাল কালারের আর্মেচারটা আছে অর্থাৎ এ বি সি ডি, এই এ বি সি ডির মধ্যে দিয়ে বারবার চুম্বক শক্তির পরিবর্তন ঘটবে। এখন চুম্বক শক্তির পরিবর্তন ঘটলে কি হবে, ফ্যারাডে বলছে ভোল্টেজ তৈরি হবে। তো সেই ভোল্টেজটাই যে বর্তনীতে আসতেছে। এখানে যে লোড লেখা, লোড মানে হচ্ছে রোধ, মানে
আমাদের যেই ফিজিক্স আছে, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ওখানে যখনই কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যায় তখন ওই রেজিস্ট্যান্স বা রোধটাকে আমরা ইংলিশে লোড বলি, অর্থাৎ সে লোড নিচ্ছে, এই জন্য এটাকে আর কি লোড লেখা। তো লোডের ভিতর দিয়ে এরকম কারেন্ট ফ্লো হচ্ছে। এখন দেখো মাঝখানে একটা গ্যাঞ্জাম করছে তারা। আমরা আমাদের যে চিত্র দিছিলাম, আমাদের যে বোর্ডের চিত্রটা খেয়াল করো। ও, চিত্র মুছে দিছি, আচ্ছা যাই হোক। তো ওই চিত্রে আমি কিন্তু মাঝখানে কোনো এই যে এরকম হলুদ কালারের কিছু রাখিনি। এটা ওই যে গত ক্লাসে বলছিলাম যে আর্মেচার তো ঘুরতেছে, এখন আর্মেচারের সাথে সাথে যদি তোমার এই বর্তনীও ঘুরে তাহলে তো ঝামেলা হবে। তো এই জন্য আমরা কি করি, আর্মেচারটাকে ঘুরাই আর এমন একটা ব্যবস্থা করি যাতে বর্তনী ফিক্স থাকে, তার নিজের জায়গা থেকে না ঘুরে। তো সেজন্য এই যে আমরা কমুটেটর ব্যবহার করি। কমুটেটর হচ্ছে অর্ধ গোলাকার একটা ধাতব পাত, এটা নরমালি তামা দিয়ে তৈরি করা হয়। আর কমুটেটরের পাশে দেখো এখানে যে ছোট্ট একটা কালো অংশ আছে এক্স আর ওয়াই, যেটা সেই এক্স আর ওয়াই হচ্ছে ব্রাশ। ব্রাশ মানে ওই নরমাল টুথব্রাশ না, এটা হচ্ছে কার্বনের তৈরি ব্রাশ, অর্থাৎ যার সাথে, আচ্ছা নরমালি একটু চিন্তা করো ব্রাশ কি করে। ব্রাশ হচ্ছে পরিষ্কার করে। কেমনে পরিষ্কার করে, তুমি যখন এই ব্রাশটা দিয়ে কোনো কিছুতে ঘষা দাও তখনই পরিষ্কার হয়। এইখানে ব্রাশটার সাথে হচ্ছে কমুটেটরের একটা ঘর্ষণ বল হয় বা ঘর্ষণ হয়, এই জন্য এটাকে হচ্ছে ব্রাশ বলা হচ্ছে। তো ব্রাশের সাথে সরাসরি আমার বর্তনী সংযুক্ত, আর কমুটেটরের সাথে সংযুক্ত হচ্ছে আর্মেচার। তাহলে আর্মেচার যখন ঘুরবে কমুটেটর ঘুরবে, এই বর্তনী কিন্তু আর ঘুরতেছে না, কারণ এর সাথে ডাইরেক্ট কানেকশন নাই। যখনই কমুটেটরের সাথে ব্রাশের একটা ঘষা লাগবে তখনই আর কি এখানে কারেন্ট তৈরি হবে। তো এই জন্যই হচ্ছে কমুটেটর আর ব্রাশ তৈরি ইউজ করা হয়। তো এটা হচ্ছে আমাদের জেনারেটরের একেবারে সহজ একটা চিত্র, বা যেটাকে বলে সহজ ভার্সন, সিম্পলিফাইড ভার্সন। আসলে জেনারেটর এত সহজ না, জেনারেটরের গঠন হচ্ছে আসলে এরকম। একটা বাস্তব জেনারেটর যে যেরকম দেখতে হয় সেটা হচ্ছে এইরকম হয়। এটা অনেক কঠিন, এটা আমি নিজেও বুঝি না। তো এইখানে আসলে কোথায় কোনটা আছে আমরা যা যা পড়ছি ওর সাথে একটু মিলানোর চেষ্টা করো। এই যে কমুটেটরটা আছে হচ্ছে একেবারে মাঝখানে, তার মানে এইটা হচ্ছে তোমার আর্মেচার, এই ছোট্ট অংশটাই আর্মেচার। আর এর চারপাশে যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে সব চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের সাথে এই যে তার দিয়ে কানেকশন দেওয়া আছে। তো এই মাঝখানে এই গোল অংশটা যখন ঘোরে তখন কি হয়, বারবার তার মধ্যে চুম্বক শক্তি পরিবর্তন হয়। তো পরিবর্তন হলে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। তো এইভাবে হচ্ছে আর কি জেনারেটর কাজ করে। তাহলে আমরা জেনারেটর শিখলাম। তাহলে জেনারেটর আবিষ্কার করছে হচ্ছে মাইকেল ফ্যারাডে। আর আমরা কিন্তু পড়তেছি ডিসি জেনারেটর। জেনারেটর দুই ধরনের আছে, এসি আর ডিসি। আমরা পড়তেছি ডিসি জেনারেটর। তো ডিসি জেনারেটর আসলে কি জিনিস? ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট মানে কি? ডাইরেক্ট কারেন্ট মানে হচ্ছে যে একবার যেই দিকে যাবে সেই দিকেই যাবে, তার কোনো দিক টিক চেঞ্জ হবে না, অর্থাৎ তার ডিরেকশনটা ফিক্স, এই জন্য ডিরেক্ট কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বলা হয়। তো এইটাকে চিত্রে এভাবে বোঝানো হয় যে মনে করো সময় যাচ্ছে আর এই বরাবর তুমি ভোল্টেজ বসাইতেছো, তাহলে সময় যতক্ষণই চলুক না কেন তোমার ভোল্টেজের মানটা কিন্তু এই বরাবরই থাকবে, চেঞ্জ হবে না। এই ভোল্টেজের মানটা মনে করো হচ্ছে 220 ভোল্ট, তাহলে ভোল্টেজের মান আজীবনই 220 ভোল্টই চলবে। আর আরেকটা আছে হচ্ছে এসি। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং মানে যার ডিরেকশনটা অল্টার করে, অল্টার মানে পরিবর্তন হওয়া। তো এইটা দেখতে কিরকম, এটা আমরা সবাই কম বেশি দেখছি, ওই যে আমরা যখন তরঙ্গ পড়ছিলাম সেই তরঙ্গের মতো দেখতে। এখন দেখো
তরঙ্গ আমরা জানি তরঙ্গ সবসময় তার দিক চেঞ্জ করে। এখানেও দেখো, যখন এই পয়েন্টটার কথা একটু চিন্তা করো, এটাকে ধরো তুমি এ পয়েন্ট দিচ্ছ, তো এ পয়েন্টটা এর পরের মোমেন্টে কি করছে, এর পরের মোমেন্টে কিন্তু নিচের দিকে গেছে। তাহলে আগে সে উপরে উঠতেছিল, এ পয়েন্টে আসার পর সে আবার নিচে যাচ্ছে, অর্থাৎ তার ডিরেকশনটা আগে উপরের দিকে ছিল, এখন ডিরেকশনটা নিচের দিকে চলে আসছে। তাহলে তার ডিরেকশন বারবার চেঞ্জ হচ্ছে, আর এখানে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে না, এটা আজীবন ফিক্স থাকতেছে। তো এই হচ্ছে এসি আর ডিসির মধ্যে তফাৎ। আমরা বাসা বাড়িতে সবসময় এসি কারেন্টটা ব্যবহার করি, কারণ এইটা ব্যবহার করা সাশ্রয়ী। ডিসি তৈরি করতে যে পরিমাণ খরচ লাগে তার তুলনায় এসি তৈরি করতে কম খরচ লাগে। আমরা একটু আগে যে একটা চিত্র দেখলাম মোটরের জেনারেটরের, একটা কম মানে জটিল চিত্র, যেটা আমরা বুঝি নাই কিছু, তো ওইটা দিয়ে আসলে এই কারেন্টটা ব্যবহার তৈরি করা হয়, ওটা দিয়ে তৈরি করা খুব সহজ। তারপর এসি কে চাইলে তুমি ডিসি তে কনভার্ট করতে পারো। এই যে আমরা কম্পিউটারে বা টিভিতে পাওয়ার সাপ্লাই ব্যবহার করি, তো কম্পিউটার বা মোবাইল যাই বলো না কেন সবাই কিন্তু ডিসি কারেন্টে চলে। তুমি যে মোবাইলে ক্লাস করতেছো, মোবাইলেও কিন্তু ডিসি কারেন্ট ব্যবহার হচ্ছে, কিন্তু মোবাইলটা যখন চার্জ দিছো তখন কিন্তু ব্যবহার হয়েছে এসি কারেন্ট, ওই যে ডাইরেক্ট একটা প্লাগ তুমি এসি কারেন্টে ঢুকাইছিলা। তাহলে কথা হইলো, তুমি দিলে এসি আর সে ব্যবহার করলো ডিসি, তার মানে এসি থেকে ডিসি তে কনভার্ট হয়ে গেছে। তাহলে তুমি চাইলে এসি কে ডিসি তে কনভার্ট করতে পারবা, তোমার প্রয়োজন অনুসারে চাইলেই এসি কে তুমি ডিসি তে আনতে পারবা। তো এটা হচ্ছে মোটর আর জেনারেটর গেল। আমাদের বাকি থাকে হচ্ছে ট্রান্সফরমার। অনেকে ট্রান্সফরমার মনে করে যে এসি কে ডিসি করা, আসলে তা না। ট্রান্সফরমার হচ্ছে ভোল্টেজ আপ ডাউন করে, এছাড়া ট্রান্সফরমারের আর কোনো কাজ নাই। আর তোমরা সবাই ট্রান্সফরমার দেখছো, দেখবা যে প্রত্যেক কিছু কিছু বাসা বাড়ির সামনে দুইটা করে খাম্বা থাকে, আর খাম্বার মাঝখানে একটা মেশিন বসানো থাকে বিশাল করে, ওইটা হচ্ছে একটা ট্রান্সফরমার। তো আমি ট্রান্সফরমার কিভাবে কাজ করে জাস্ট বলে দিই। আমরা যখন কারেন্ট তৈরি করি, অর্থাৎ ওই যে বলে পাওয়ার জেনারেশন, যেমন সাভারে একটা আছে, গাবতলীতে একটা আছে, তো এরা কি করে, এরা আসলে তোমার বিদ্যুৎ শক্তিটা তৈরি করে। কিভাবে তৈরি করে? জেনারেটর ব্যবহার করে তৈরি করে। এখন তুমি যে ভোল্টেজটা তৈরি করলে, অনেক ভোল্টেজ তো একসাথে তৈরি হচ্ছে, তাহলে ওই ভোল্টেজের মানটা অনেক বেশি হয়, সেগুলা মনে করো 1000 কিলোভোল্টের কাছাকাছি হয়। কিন্তু আমরা বাসা বাড়িতে কত ইউজ করি? মাত্র 220 ভোল্ট। তাহলে তৈরি করলাম আমি 1000 কিলোভোল্ট, কিন্তু আমার লাগবে 220 ভোল্ট। তাহলে কি আমার ভোল্টেজটা কমাইতে হবে না? তাহলে ভোল্টেজটা কমানোর কাজ যে করে সেই হচ্ছে ট্রান্সফরমার, অর্থাৎ এই মাঝখানে যে যন্ত্রটা ব্যবহার হচ্ছে সেটাকে বলে ট্রান্সফরমার। এখন খেয়াল করো, ভোল্টেজটা কি হয়েছে, ভোল্টেজটা কমে গেছে বা ডাউন হয়ে গেছে। তো এইটাকে আমরা বলি, এই ঘটনাটাকে বলি হচ্ছে স্টেপ ডাউন, স্টেপ ডাউন ট্রান্সফরমার। কারণ এই টাইপের ট্রান্সফরমার কি করবে, ভোল্টেজটা কমায় দিবে। এবং ট্রান্সফরমার তুমি চাইলে যত ভোল্টেজ তোমার দরকার ঠিক সেই পরিমাণ ভোল্টেজে তুমি ইউজ মানে তৈরি করতে পারবা। তোমার জাস্ট বুঝতে হবে যে তুমি কি স্টেপ ডাউন ব্যবহার করবা নাকি স্টেপ আপ ব্যবহার করবা। স্টেপ আপ কি, স্টেপ আপ হচ্ছে 220 কে যদি আমি 1000 কিলোভোল্টে কনভার্ট করি, অর্থাৎ তুমি চাইলে এদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবা তোমার পছন্দ অনুযায়ী, যখন যেটা লাগবে তুমি সেটাই তৈরি করবা। তো নর্মালি আমরা যে ট্রান্সফরমার গুলো দেখি রাস্তায়, সেগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ তারা ভোল্টেজটাকে ডাউন করে। এখন কথা হলো যে কি দরকার ছিল আমার ভোল্টেজ ডাউন করার? আমি চাইলে তো বাসা বাড়িতে এইটাই ডাইরেক্ট ব্যবহার করতে পারতাম। এইটা ব্যবহার করা সম্ভব না, কারণ এর শক্তি অনেক বেশি। চলতরিতে পড়ছে যে আমরা শক্তি কেমনে ব্যবহার করি, শক্তি ক্যালকুলেট করা হয়তো হচ্ছে v²/r, এটা দিয়ে। তাহলে তুমি যদি এই জায়গায় এই মানটা বসাও, তাহলে তো অনেক বিশাল একটা মান পাবা। ওই শক্তি আমাদের যে যন্ত্রপাতিগুলো আছে ওগুলো সহ্য করতে পারবে না। তো এই জন্য তাদের জন্য একটা অপটিমাল ভোল্টেজ আর কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 220 ভোল্ট। তো এই জন্য আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি।
আর ট্রান্সফরমারের গঠনটা খুবই সহজ। এখানেও আমরা আর্মেচার ব্যবহার করব, কিন্তু আর্মেচারটা এরকম দেখতে হবে। যেহেতু আর্মেচার, তাহলে অবশ্যই এর কুণ্ডলী থাকবে। এরকম কুণ্ডলী আছে। তো একটা সাইডকে আমরা বলি হচ্ছে মুখ্য কুণ্ডলী বা মেইন কুণ্ডলী। মেইন মানে যেখানে আসলে তুমি ইনপুট দিবা। তাহলে আমাদের ইনপুটটা আসলে কত হওয়া উচিত? আমাদের ইনপুট হওয়া উচিত 1000 কিলোভোল্ট। কারণ আমি চাচ্ছি এই ভোল্টেজটাকে কমায় 220 ভোল্টে কনভার্ট করতে। তাহলে এইটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। তো তুমি ইনপুট ভোল্টেজ যেই প্রান্তে দিবা বা যেই কুণ্ডলীতে দিবা, এটা একটা কুণ্ডলী, এরা হচ্ছে সবাই কুণ্ডলী। তো যেই কুণ্ডলীতে ইনপুট ভোল্টেজ দেওয়া হয় সেই কুণ্ডলীকে বলা হয় প্রাইমারি, অর্থাৎ এটা প্রাইমারি কুণ্ডলী। আর যেই কুণ্ডলী থেকে তুমি আউটপুট পাবা সেইটাকে বলা হয় সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কুণ্ডলী, সেকেন্ডারি কুণ্ডলী, বা বাংলায় বলা হয় মুখ্য কুণ্ডলী, গৌণ কুণ্ডলী। এখন মুখ্য কুণ্ডলী কেমনে তৈরি করে, কুণ্ডলী কেমনে তৈরি করে? এমনি তার পেঁচায় পেঁচায়। তো সবসময় মনে রাখবা, যত বেশি তার পেঁচাবা ভোল্টেজ তত বেশি হবে, আর যত কম তার পেঁচাবা ভোল্টেজ তত কম হবে। খেয়াল করে দেখো, এখানে আমি যেভাবে চিত্রটা আঁকছি, চিত্রে আমি কি দেখতে পাচ্ছি? যে বাম পাশে যে কুণ্ডলীটা আছে তাদের পাক সংখ্যা কিন্তু এই ডান পাশের কুণ্ডলী থেকে অনেক বেশি। এই চিত্রটাই বোঝা যাচ্ছে। তার মানে এইখানে হচ্ছে তুমি বেশি ভোল্টেজ দিবা, আর এখানে কম ভোল্টেজ পাবা। তাহলে বেশি দিয়ে যদি আমি কম পাই, তাহলে ওটাকে আমি কি বলবো? স্টেপ ডাউন, কারণ সে ভোল্টেজ ডাউন করে দিছে। তাহলে কুণ্ডলী থেকে আমরা আসলে বুঝতে পারবো যে ওটা কি ধরনের ট্রান্সফরমার। তাহলে এই ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো কথা হলো, আমি তো বুঝলাম, এটা লিখবো কিভাবে? এই যে কুণ্ডলী আছে, এখানে আমরা যেই কয়টা পাক দিই তাদেরকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এন হচ্ছে পাক সংখ্যা, অর্থাৎ কতগুলা প্যাচ তুমি কুণ্ডলীতে রাখছো। তো যেহেতু দুইটা কুণ্ডলী, তাহলে দুইটা পাক সংখ্যা থাকবে। এই পাশে যে পাক সংখ্যা তাকে বলি হচ্ছে এনপি বা প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা। ওই পাশে যে আছে তাকে বলা হয় এনএস বা সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা। বুঝতে পারছো এখানে কি বলছি? জি স্যার। Yes, sir. তাহলে প্রাইমারি কুণ্ডলী, সেকেন্ডারি কুণ্ডলী, এনপি এনএস পাক সংখ্যা পাইলাম। আবার দেখো, এখানে তো ভোল্টেজ আছে দুইটা, একটা বেশি ভোল্টেজ, একটা কম ভোল্টেজ। তো এই ভোল্টেজটা কোন কুণ্ডলীতে দিচ্ছি? প্রাইমারি। তাহলে একেও তুমি চাইলে প্রকাশ করতে পারবা। তো এই সাইডেরটাকে প্রকাশ করতে গেলে আমরা ব্যবহার করি ইপি, আর এই সাইডের প্রকাশ করতে গেলে ব্যবহার করি ইএস। ই দিয়ে বোঝানো হয়েছে ওই যে ইএমএফ, তড়িৎ চালক শক্তি। তো প্রাইমারিতে পি দিয়ে মানে হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ, আর এস দিয়ে বোঝাইছি সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ। তো সেজন্য ইপি আর ইএস। আর আরেকটা জিনিস ব্যবহার করা হয়, যদিও এটা অত ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে আই, অর্থাৎ কারেন্ট। তাহলে এই পাশে কারেন্ট যেটা সেটা আইপি, এই পাশে কারেন্ট যেটা সেটা হচ্ছে আইএস। তাহলে ট্রান্সফরমারের জন্য আমাদের এই কয়টা রাশি ব্যবহার করা হয়: ইপি, আইপি, এনপি, আর ইএস, আইএস, এনএস। আচ্ছা, ক্লাস টাইম যদি শেষ হয় তাহলে ওই লিংকটাতে তোমরা আবার সবাই হচ্ছে কি বলে টাচ করবা, তাহলে আবার এই ক্লাস অটোমেটিক শুরু হয়ে যাবে। তাহলে ইপি, আইপি, এনপি, ইএস, আইএস, এনএস। তখন কথা হলো, আমি আসলে ট্রান্সফর্ম কিভাবে করব? মনে রাখবা, ট্রান্সফরমারে কখনো শক্তি ক্ষয় হয় না। আমরা কর্মদক্ষতা পড়ছিলাম ওই যে অধ্যায় 4-এ,
তোমরা পড়ছো, তোমাদের পড়ার কথা, কারণ তোমরা ক্লাস 10-এ পড়ো। তো কর্মদক্ষতা কি ছিল? যে ইনপুট আর আউটপুটের মধ্যে একটা তুলনা। তো এখানেও দেখো, তুমি ইনপুট দিচ্ছ, আউটপুট পাচ্ছ। তো ট্রান্সফরমারের বেলায় কেবল ইনপুট যা হয় আউটপুটও সেম হয়, অর্থাৎ যে পরিমাণ ক্ষমতা তুমি এখানে দিবা সেম পরিমাণ ক্ষমতা এখানে ব্যাক পাবা, কোনো পরিমাণ ক্ষমতা বা শক্তি লস হবে না। এটা হচ্ছে ট্রান্সফরমারের মূলনীতি। সবাই হচ্ছে, আমি এই ক্লাসটা শেষ করতেছি, ওই লিঙ্কটায় আবার সবাই টাচ করো। হ্যাঁ, তাহলে ট্রান্সফরমারের একটা মূলনীতি আছে। মূলনীতিটা কি দেখো, ট্রান্সফরমারের মূলনীতি বা কাজের মূলনীতি। আমরা জেনারেটরে পাইছি একটা মূলনীতি, ওই যে চুম্বক শক্তি দিলে ভোল্টেজ পাই। মোটরে পাইছি কি, ভোল্টেজ দিলে চুম্বক শক্তি পাই। তাহলে ট্রান্সফরমারের একটা মূলনীতি আছে, সেটা হচ্ছে পিআই সমান পিও। পিআই আর পিও কি জিনিস? পিআই হচ্ছে প্রদত্ত ক্ষমতা, পিও হচ্ছে প্রাপ্ত ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা আর প্রাপ্ত ক্ষমতা সমান। এখন ট্রান্সফরমারে কোথায় প্রদত্ত ক্ষমতা পাবো আর কোথায় প্রাপ্ত ক্ষমতা পাবো? এ হচ্ছে ট্রান্সফরমার। কি বলছিলাম, এই সাইডে একটা প্রাইমারি কুণ্ডলী, এই সাইডে একটা সেকেন্ডারি কুণ্ডলী। তো আমরা ভোল্টেজ কই দিতাম? ভোল্টেজ দিতাম প্রাইমারিতে। তাহলে এই সাইডটা হচ্ছে আমাদের ইনপুট সাইড, আর ওই সাইডটা হচ্ছে আমাদের আউটপুট সাইড। তাহলে আমরা কি করতেছি? প্রাইমারিতে ইনপুট দিচ্ছি। তো সেজন্য এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি এরকম, পি অফ পি, মানে প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা। আর যেহেতু এটা সেকেন্ডারিতে আমি আউটপুট পাবো, তাহলে এটাকে লিখতে পারি পিএস, সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা। এইটুকু ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা, সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা দুটো সমান। তো সমান কেন? আসলে তো এরকম হওয়ার কথা না। কারণ তুমি যে এরকম মেশিনই তৈরি করো না কেন, অবশ্যই অবশ্যই শক্তি লস হবে। কারণ এই যে চুম্বক শক্তি তৈরি হচ্ছে, কিছু না কিছু তো বাইরে বের হবেই। এইখানেও ট্রান্সফরমারেও বের হয়। তো আমরা ধরে নিয়ে হচ্ছে এটা একটা আদর্শ ট্রান্সফরমার যার কোনো লস নাই। এবং আদর্শ জিনিস কখনো বাস্তবে থাকে না, বাস্তবে সবারই কিছু না কিছু সমস্যা আছে। তো এটার কিছু সমস্যা আছে, সমস্যা হলো যে এর কিছু লস হবেই। তো আমরা তাও ধরে নিলাম এটা হচ্ছে আদর্শ। আচ্ছা, এখন যেহেতু এখানে আমরা কারেন্ট নিয়ে কাজ করতেছি, ভোল্টেজ আর কারেন্ট, তো পি এর আমরা একটা সমীকরণ পড়ছিলাম। পি সমান হচ্ছে, চাইলে আমরা লিখতে পারি ইআই, অর্থাৎ ভোল্টেজ ইনটু কারেন্ট, অথবা অনেক বইতে লেখা থাকে ভিআই। অর্থাৎ পি সমান ইআই অথবা ভিআই, যে যেভাবে লেখো সমস্যা নাই। তাহলে পি কে আমরা যদি এখন ভাঙি, তাহলে এই পাশে কি পাবো? ইপি আইপি, আর এটাকে ভাঙলে পাবো ইএস আইএস। এটা হচ্ছে ট্রান্সফরমারের সূত্র। অর্থাৎ আমরা পি কে ভেঙে জাস্ট ওই ভোল্টেজ আর কারেন্ট বিষয়ক যে সূত্রটা আছে সেই সূত্রটা আর কি লিখলাম। লিখার পর দেখলাম যে তাদের মধ্যে একটা সম্পর্ক আসছে। তো এইটার থেকে যদি একটু লিখি পরে, তাহলে দেখো অনেকটা এইরকম আসে। কি করলাম? ই এর যে অংশগুলো সেগুলো এক সাইডে আনলাম, তাহলে কারেন্টের অংশগুলো অন্য সাইডে চলে গেছে। এই পর্যন্ত ক্লিয়ার?
ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এইখানে আসলে আমরা কি দেখতেছি, এখানে দেখতেছি যে যদি প্রাইমারি কুণ্ডলীতে ভোল্টেজের মানটা বেশি হয়, তাহলে দেখো প্রাইমারি কুণ্ডলীর যেই কারেন্ট ওটা কিন্তু উল্টা ব্যস্তানুপাতিক, বা এরকম বলতে পারো যে ই ব্যস্তানুপাতিক আই। অর্থাৎ যদি কারেন্ট বাড়ে তাহলে ভোল্টেজ কমবে, আর যদি কারেন্ট কমে তাহলে ভোল্টেজ বাড়বে। তো এইখানে কি হচ্ছে, তুমি যদি প্রাইমারি কুণ্ডলীতে বেশি ভোল্টেজ দাও তাহলে প্রাইমারি কুণ্ডলীতে কারেন্টটা তুমি কম পাবা, আর যদি প্রাইমারি কুণ্ডলীতে কম ভোল্টেজ দাও তাহলে এখানে কারেন্ট বেশি পাবা। তো এই কারেন্ট কম বেশি পাওয়া আমাদের অর্থনৈতিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু পরে আমি ক্লিয়ার করব। তো এইটুক হচ্ছে আমাদের ট্রান্সফরমারের সূত্র, যেখানে কারেন্ট আর ভোল্টেজ থাকবে। তো আরেকটা সূত্র আছে, ওইটা আমি একেবারে শুরুতেই বলছিলাম, যে তুমি যত কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করবা তত ভোল্টেজ বাড়বে। তাহলে সেটাকে আমরা এরকম বলতে পারি যে ই সমানুপাতিক এন, যেখানে এন হচ্ছে পাক সংখ্যা, এন পাক সংখ্যা, যখন যেটার চিন্তা করবা সেটার পাক সংখ্যা। তাহলে ই সমানুপাতিক এন, এখান থেকে কি লিখতে পারি যে ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। এই যে এখন ইপি এনপি বাড়লে ইপি বাড়বে, দুজন কিন্তু সমানুপাতিক আছে, আবার এনএস বাড়লে ইএস বাড়বে, সমানুপাতিক হিসেবে আছে। তাহলে সূত্র দুইটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমরা ট্রান্সফরমারের দুইটা সূত্র পাইলাম। আচ্ছা, এখন ট্রান্সফরমার আমাদের শেষ, এর মধ্যে আর কিছু নাই। তোমাদের জাস্ট পরীক্ষায় কি করবে, প্রত্যেকটার মান বলে দিবে, বলে বলবে যে অন্যটা বের করো। ধরো এই তিনজনের মান দিয়ে দিছে, এনপি বের করতে বলবে, বের করবা। আবার মনে করো ইপি আইএস আইপি বলে দিছে, ইএস বের করতে বলছে, বের করবা, সমস্যা নেই। ট্রান্সফরমারের অঙ্ক একেবারে সহজ, বই দেখলেই বুঝতে পারবা। এর জন্য ট্রান্সফরমার আসলে আমি বলবো যে অ্যান্সার করতে। আর যেহেতু অঙ্কগুলো একটু ছোট, ট্রাই করবো চিত্র আঁকায় দিতে, চিত্র আঁকায় দিলে আর কি স্যার অনেক খুশি হয়, তাহলে অন্য কোশ্চেনের অ্যান্সারে মার্কস বেশি পাওয়া যাবে। এটা হচ্ছে একটা টেকনিক। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কারেন্ট কম বেশি হওয়ার সাথে আমাদের ট্রান্সফরমারের আসলে গুরুত্ব কোন জায়গা, এটা যদিও অত ইম্পর্টেন্ট না এসএসসির জন্য, তাও দেখো আমরা পি সমান কি কি সূত্র পড়ছি একটু মনে করে আসো। ভি স্কয়ার বাই আর, আই স্কয়ার আর, আর একটা ভিআই, তিনটে সূত্র পড়ছি। এখন একটু চিন্তা করো, ট্রান্সফরমার থেকে ভোল্টেজ আসলো, ভোল্টেজ আমার বাসায় আসলো, বাসায় কি কি আছে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি জিনিস আছে। তো এই যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ প্রত্যেকটা হচ্ছে এক একটা রোধ, তাহলে প্রত্যেকটাই এক একটা রোধ। এখন যদি কোনো কারণে তুমি যখন সাপ্লাই দিচ্ছ, সাপ্লাই কোত্থেকে হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে সাপ্লাই, সেই সাপ্লাই থেকে ভোল্টেজ গুলা তোমার বাসা পর্যন্ত আসতেছে। তো কিভাবে আসতেছে সাপ্লাই থেকে ভোল্টেজ? একটা তারের মধ্যে দিয়ে আসতেছে। এখন আমরা কি পড়ছি, প্রত্যেকটা তারেরই রোধ আছে, প্রত্যেকটা তারের রোধ আছে, এবং সেই রোধ আমরা কিভাবে হিসাব করি, আর সমান রো এল বাই এ, এই সূত্র তো পড়ছো আশা করি। তো এটা হচ্ছে শুধুমাত্র পরিবাহী তারের রোধ বের করার জন্য ব্যবহার করা হয় এই সূত্রটা। তো এখানে দেখো এল আছে, এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্য। তো আমি মনে করো এই হচ্ছে আমার স্টেশন, এখান থেকে আমার বাসায় তারের মাধ্যমে ভোল্টেজ আসতেছে, এই হচ্ছে আমার বাসা, এখানে মনে করো আমি বসে আছি। তো এই যে এত দূর থেকে আমার বাসা পর্যন্ত তার দিয়ে কারেন্টটা আসলো, তাহলে আসলে অবশ্যই এখানে একটা লস হবে।
এখন যেহেতু তারটা অনেক বেশি লম্বা, তাহলে তার বেশি লম্বা হলে কি হবে, তারের রোধ বাড়বে। তাহলে এই যে তারটা ব্যবহার করছো, এই তারের রোধ অনেক বেশি। এখন যদি এর মধ্যে কারেন্টও বেশি হয়, আই যদি বেশি হয়, তাহলে কি হবে, আই বেশি হলে এই যে আই স্কোয়ার আর, এইটাও বেশি হয়ে যাবে। আর আই স্কোয়ার আর মানে হচ্ছে একটা লস বা ক্ষয়, বিদ্যুৎ শক্তির ক্ষয়। কারণ কারেন্ট তারের ভিতর দিয়ে আসতেছে, বাধা পাচ্ছে, তাহলে অবশ্যই ক্ষয় হবে। এই জন্য দেখবা কারেন্টের তারগুলো একটু গরম হয়, গরম মানে ওখানে শক্তি ক্ষয় হয়ে গেছে। তো এই কারেন্টের মানটা যদি এখানে বেশি হয়, বেশি হলে কি হবে, তার স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ার হলে ক্ষয়টা আরো বেশি হচ্ছে। তো এই জন্য ট্রান্সফরমার কি করে, যখন সাপ্লাই দেয় তখন হচ্ছে আয়ের বদলে ভি বেশি দেয়, অর্থাৎ ভোল্টেজটা বাড়ায় দেয়। আর ভোল্টেজ বাড়ায় দিলে কি হয়, আমরা ট্রান্সফরমার একটু আগেই পড়ছি যে যদি ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্টটা কমবে। তাহলে ভোল্টেজ বাড়লো, কারেন্ট কমলো, তাহলে সাপ্লাই যখন দিচ্ছে ভোল্টেজ বাড়ায় দিচ্ছে, কারেন্ট তাহলে কি অটোমেটিক কমে গেছে। তাহলে কারেন্ট কমলে আয়ের মান অনেক কমে গেছে এখন। তাহলে এই যে এত বড় তার দিয়ে তোমার বাসায় কারেন্ট আসতেছে, তাহলে আগে যেই পরিমাণ লস হচ্ছিল, এখন কি তার থেকে অনেক কম পরিমাণ লস হবে। তো এই জন্যই স্টেশন থেকে যখন সাপ্লাই দেওয়া হয় তখন ব্যবহার করা হয় হচ্ছে স্টেপ আপ, অর্থাৎ স্টেশন থেকে সাপ্লাই দেওয়ার সময় স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে। এই ভোল্টেজ যখন বাসায় আসে তখন ওইটাকে আমরা স্টেপ ডাউন করি, অর্থাৎ এখান থেকে এখানে আসতে আসলে দুইটা ট্রান্সফরমার ব্যবহার হচ্ছে, স্টেপ আপ, স্টেপ ডাউন। স্টেপ আপ কি করে, তোমার এই যে ক্ষয়টা কমায় দেয়, তারের মধ্যে যে আসতেছে ক্ষয়টা কমাচ্ছে। আর স্টেপ ডাউন কি করে, তোমার জন্য যে ভোল্টেজটা উপযোগী 220 ভোল্ট, সেই ভোল্টেজটা তৈরি করে দেয়। এই হচ্ছে দুইটা ট্রান্সফরমার ব্যবহারের মেইন কারণ। এটা তোমাদের বইতে একেবারে শেষের দিকে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি আর কি এখানে ক্লিয়ার করে দিলাম। তো ট্রান্সফরমার দুইটা কেন ব্যবহার হচ্ছে বুঝতে পারছো তো, বা দুইটার কি দরকার ছিল আমাদের বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমরা মোটর, জেনারেটর, ট্রান্সফরমার পড়লাম, কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করবা। আর যে কোনো সমস্যা যদি হয়, মনে করো কোনো টপিক বুঝতেছো না, যদিও স্যার বলছে অনলাইনে ক্লাস আর হবে না, তো এমনি কোনো সমস্যা ফেস করলে আমার এমনি জানাতে পারো, আমি যতটা সম্ভব পারবো, সম্ভব হলে আমি তোমাদের সলভ দেওয়ার চেষ্টা করব। আর এতদিন ক্লাস একটু ঝামেলা হয়েছিল আমার, ঝামেলা আমি বলছিলাম যে আমার যে আগের ক্লাস টাইম ওটার সাথে একটু মিল করে তোমাদের ক্লাস নিতে হয়, তো এই জন্য আর কি এখানে সমস্যা হয়েছিল ক্লাস নিতে। তো যদি যা যা পড়ানো হয়েছে তাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবা, আমি ওটা সলভ এনি হাউ তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই পর্যন্তই ক্লাস, সবাই চাইলে লিভ নিতে পারো। আর কোশ্চেন থাকলে করতে পারো, না থাকলে